আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে হাজির হয়েছি তোমাদের অধ্যায়ের অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের সরল সমীকরণের সমাধান লেখচিত্রের সাহায্যে কীভাবে সমীকরণের সমাধান করতে হয় আজকে আমরা সেটা শিখব। তো দেখি আমরা লেখচিত্রের সাহায্যে কীভাবে সমীকরণ আমরা সমাধান করতে পারি। তো আগে আমরা বলেছি বা পড়েছি, আজকে একটু বলে নেই যে সমীকরণ সমাধানের পদ্ধতি আছে মোট 5টা। প্রতিস্থাপন পদ্ধতি, অপরায়ণ পদ্ধতি, নির্ণায়ক পদ্ধতি, বজ্রগণন পদ্ধতি আর হচ্ছে লৈখিক পদ্ধতি। আজকে আমরা তার মধ্যে থেকে যে লৈখিক বা লেখচিত্র, সেই লেখচিত্রের সাহায্যে আমরা কীভাবে লেখচিত্রের সাহায্যে সমীকরণ সমাধান করার চেষ্টা করব। তো দেখি, এখানে আমরা দুটো সমীকরণ লিখলাম যে x + 2y = 1, x - y = 7। এই সমীকরণ থেকে আমরা কি করব, x বা y এর মান বের করব। তো দেখি আমরা কিভাবে এই মানটা বের করতে পারি। আমরা এবার বোর্ডে আসি। এই দুটো সমীকরণ থেকে আমি যে কোনো একটা সমীকরণ থেকে, তবে একটা কথা বলে রাখা ভালো যে আমরা আগে যেরকম বলেছি যে প্রতিস্থাপন পদ্ধতিতে হয় x চলককে ফ্রি করব আর না y চলককে ফ্রি করব, এটা বলেছিলাম। কিন্তু আজকে আমরা বলবো যে আমরা যদি y চলককে ফ্রি করি তো সবসময় ভালো হয়, কারণ যদি x চলকের মান বসাই তাহলে y চলকের মান পাবো। এই জন্য আমাদের কি করতে হবে, আমরা y কে ফ্রি করব, সবসময় y কে ফ্রি করব এই লেকচিত্রের সাহায্যে সমাধান করার জন্য। তো আমরা এখন দেখি যে প্রথমে কি বলছি, 1 নম্বর সমীকরণ হতে পাই কি পাই, এখানে আছে x + 2y = 1 বা 2y = 1 - x, বা এখানে বলা যায় কি যে y = 1 - x ভাগ হচ্ছে 2। তাহলে আমরা কি করলাম, এখানে y কে ফ্রি করলাম। তাহলে y আমরা জানি যে চলককে ফ্রি করতে হবে শুধুমাত্র সেই চলকটা সমীকরণের বাম পক্ষে থাকবে, আর সব যা কিছু থাকবে সব যাবে ডান পাশে। তো তাই হয়েছে। তো আমরা এখানে যদি আমরা x এর মান বসাই তাহলে পাবো কিসের মান, y এর মান। তাহলে যদি বসাবো x এর মান, তো আমরা লিখব যে x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করি। তো বের করার জন্য আমাদের ছক দরকার, সেই ছকটা আমরা লিখলাম, এখানে ভাগ করে নিই। এখানে আমরা প্রথমে যে মানটা ব্যবহার করব x এর মান, তাহলে x লিখলাম, y = 1 - x/2। তাহলে এখন কি দেখছি প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখছি কি যে উপরে x লিখেছি, নিচে লিখেছি y = 1 - x। তো এখন আমরা x এর কয়েকটা মান বসাবো। তো এইখানে একটা আমাদের শর্টকাট টেকনিক বা অন্যরকম সিস্টেম মনে রাখলে ভালো হয়, যেহেতু এখানে কি আছে ভগ্নাংশ। তো আমরা x এর মান যদি আমি ইচ্ছামতো বিভিন্ন কিছু বসাই তো বসাতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু y এর মানটা যদি আমরা এখানে x এর মান 4 বসাই তো কি আসছে 1 - 3/2। তো মাইনাস, তাহলে ফলাফল 1 - 4/2, তাহলে আসছে কি -3/2। তাহলে -3/2 মানে আমরা কি বুঝি, -3/2 মানে আমরা জানি -1.5। এই যে দশমিক আর এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশটা আমরা সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। তো এই ভগ্নাংশগুলো এড়িয়ে যাওয়ার একটা সহজ পদ্ধতি আছে, সেটা আমরা দেখব। আর আমরা জানি আমাদের পরীক্ষার খাতায় যখন অঙ্ক পড়বি, সে অঙ্কগুলো যখন পড়ে তখন সৃজনশীল আকারে পড়ে, সরাসরি হয়তো বলবে না লেকচারের সাহায্যে সমাধান করো। যদি বলে তো আমরা সেটা করবো, আর যদি না বলে, সাধারণত বলে না, খাতায় হয়তো বলে যে প্রতিস্থাপন পদ্ধতিতে বা অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, ওই একই জিনিস আবার গোয়াদাকে বলবে যে লেকচিত্রের সাহায্যে সমাধান করো। আর যদি কিছু না বলে, সরাসরি লেকচিত্রের সাহায্যে সমাধান বলে, তোমরা সেটাই করার চেষ্টা করবে। তো আমরা চাই কি সবসময় কি ঝামেলায় গিয়ে সমীকরণটাকে সুন্দরভাবে সমাধান করার। এই জন্য আমরা এই অঙ্কটা নিশ্চিত আগে আবার বলবে যে প্রতিস্থাপন পদ্ধতিতে বা অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। তো আমি একটা উত্তর লিখে রেখেছি যে এর সমাধান আছে কি x y = 5 - 2। তারপর আমি আর বুঝলাম যে এই দুইটা সমীকরণের সমাধান আমরা প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতিতে করার সময় ওইটা পেয়ে যাব।
এখন আমাদের শর্টকাট নিয়ম, সেই ভগ্নাংশটা তোলার জন্য আমরা কি করব? আমরা এখানে 3টা ঘর কেটেছি, তাহলে এই 3টা ঘরে আমার মান ভাগ করবো কয়টা? 3টা। তাহলে 3টা মান আমরা বসিয়ে নিই। তাহলে প্রথমে 5 - 2, তাহলে এখানে যখন আমি x এর মান 5 বসাবো তখন y এর মান আমরা অবশ্যই -2 পাবো। একটু দেখি পারি কিনা। 1 - 5, তাহলে কত হবে? এটা লিখি 1 - 5/2, তাহলে এখানে কত হচ্ছে? -4/2 - 2। আমাদের ঠিক আছে? আমরা যেটা লিখেছি এটা কি আমরা পেয়েছি? অবশ্যই পেয়েছি। তো ঠিক আছে, আমরা এটা মাঝখানে লিখে নেব। তো নিলাম, লিখে নেওয়ার পরে আমরা এখনো খালি ঘর আর বাকি আছে। শুধু 3টা বলে কথা না, আমরা ঘর কিন্তু আরও কাটতে পারতাম, 8, 10টা, 20টা, 15টা, 100টা কাটতে পারি, কিন্তু আমাদের অতটা প্রয়োজন নেই। কমপক্ষে আমরা জানি একটি সরলরেখা অঙ্কন করার জন্য কমপক্ষে কয়টা বিন্দুর দরকার হয়? 2টা। আর বক্ররেখা আঁকাতে গেলে কমপক্ষে কয়টা বিন্দু দরকার হয়? 3টা। তো আমরা 2টা 3টা না, কমপক্ষে 2টা নিতেই হবে। আর 2টা থেকে আমি যত বেশি নেব তত আমার জন্য ভালো হবে। আমার বেশি ভালো করতে গিয়ে দেখা যাচ্ছে পরীক্ষায় অঙ্ক ভুল হয়ে গেছে। এই জন্য আমরা কী করবো? 3টা। আমি মনে করি 3টা মান নিলেই আমরা অঙ্কটা খুব সুন্দরভাবে চিত্রে পেয়ে যাব। তো 5, 2 এটা আমাদের ঠিক আছে। এখন এই মানটা কোথায় পাবো? আগেই বললাম যে প্রতিস্থাপন আর অপনয়ন পদ্ধতিতে সমীকরণ সমাধান করি, সেখান থেকে আমার একটা মান বেরোবে। তাহলে আমরা সেই মানটা নিয়ে কাজ করবো, সেটা আমরা ধরে নেবো। ওইটা উত্তর হবেই, কিন্তু উত্তর হওয়ার আগে আমরা ওটা ধরে নেব। এখন যেটা বলতে চাচ্ছি, এর নিচেই আছে কত? 2। তাহলে আমাদের পরবর্তী ঘরে কত বসাবো আর তার আগের ঘরে কত বসাবো সেটা ডিপেন্ড করবে কার উপরে? এটার উপরে। আছে কত? 5, হর আছে 2, এখানে হর আছে 2। তাহলে আমরা যখন ডান দিকে যাবো, আমরা জানি সাধারণত ডান দিকে গেলে মান কি হয়? বড় হয়, আর বাম দিকে গেলে মান সাধারণত ছোট হয়। তো বড় হবে কি ধরনে? 5 এর সাথে যদি যোগ করে তাহলে তো বড় হবে। যোগ করবো কত? এই হর যত আছে তত। তাহলে আছে 2, তাহলে 5 + 2 কত হবে? 7। যদি বাম দিকে আসি তাহলে মানটা কি করবো? মাইনাস করবো। কার থেকে মাইনাস করবো? এই 5 থেকে। তাহলে 5 - 2 কত হবে? 3। তাহলে আমরা কি করতে পারি? এই 3 যদি এখানে বসাই তাহলে একটা y এর মান পাবো। যদি 7টা এখানে বসাই তাহলে এখানে একটা y এর মান পাবো। মানে এখানে যদি বসাই, এখানে বসাতে হবে, এটাও যায় এটাও তাই। তো কি করি আমরা? 1 - বসাবো 3/2, তার উপরে আছে কত? -2/2, থাকছে -1, লিখলাম -1। এবার আমরা বসাবো 7, তাহলে 1 - 7 ভাগ আছে 2, উপরে আছে -6, নিচে 2, আর যদি কাটাকাটি করি তাহলে ফলাফলটা আসছে -3। তাহলে এখানে আসলে কি? -3। শিক্ষার্থীরা তোমরা ভালো করে খেয়াল করে দেখতে পারবে, এখানে কোনো ভগ্নাংশ y এর মান কোনো ভগ্নাংশ আকারে আসেনি, এখানে পূর্ণ সংখ্যা হিসেবে আসছে। তো এই আসতে পারে আমাদের বিন্দুগুলো আমাদের গ্রাফ পেপারে লেখচিত্রে বসাতে গেলে কী হবে? খুব সুবিধা হবে। এজন্য আমরা কী করবো? এরকম করে অঙ্কগুলো করবো। এখন ভগ্নাংশ দিয়ে যে অঙ্ক আসুক না কেন আমরা এভাবে অঙ্কটা করতে পারি। তো আমরা 1 নম্বর থেকে নিয়ে একটা ছক তৈরি করলাম। যেহেতু ছক 1, তো আমরা লিখলাম ছক 1। আবার আমরা করবো 2 নম্বর সমীকরণ হতে পারে। যদি আমরা জায়গা আছে এবার আমরা এর পাশে দাগ দিয়ে লিখি যে 2 নম্বর হতে পাই। কি পাই? 2 নম্বর সমীকরণটা আগে লিখে নিই, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমরা আগে বলেছি যে লেখচিত্রের সাথে সমাধান করার জন্য সবসময় y কে ফ্রি করব, কিন্তু y এর এখানে কি আছে? মাইনাস। তো মাইনাসকে ভ্যানিশ করার জন্য আমরা জানি -1 দিয়ে গুণ করতে হবে। আমরা -1 দিয়ে গুণ করি কারণ এটা একটু জেনে রাখা দরকার। তো আমরা হয়তো জানি যে -1 দিয়ে গুণ করব, তার মানে হচ্ছে 1 দিয়ে গুণ করব। কেন গুণ করব? কারণ 1টাকে বলা হয় গুণের আইডেন্টিটি। কি বলা হয়? 1টাকে বলা হয় গুণের আইডেন্টিটি। এর সাথে আরো বলে নেওয়া ভালো যে 0টাকে বা 0টাকে বলা হয় যোগের আইডেন্টিটি। তা আইডেন্টিটি মানে কি? একক। ওটা ব্যবহার করলে ওর মানে কোনো পরিবর্তন হবে না। কোনো সংখ্যাকে যদি আমি 1 মানে অন্য কোনো কিছু দিয়ে গুণ করি তাহলে সেই সংখ্যার মানটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, এটা আমরা জানি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কাজ করছি কি? উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করছি। এটা আমাদের সাইড নোটে লিখে দিই। উভয় পক্ষকে এটা দ্বারা গুণ করে লিখলাম। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? -y -1, তাই y
মাইনাস দিয়ে গুণ করো তাহলে কি হবে -7 + x। এটা আমরা একটু ঘুরিয়ে লিখি x - 7। একইভাবে আমরা এবার আবার কি করব, এখানে যেটা আমরা লিখেছিলাম x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করি, ঠিক একইভাবে এখানেও আমরা লিখতে হবে, কি লিখতে হবে x এর বিভিন্ন মানের জন্য y এর মান কি করি বের করতে। তো আমরা সব আঁকিয়ে নিলাম। তবে এখানে একটা বিষয় আছে কি, এখানে কোনো ভগ্নাংশ নেই, এখানে কোনো জায়গায় কি এখানে কোনো ভগ্নাংশ নেই আছে। যেহেতু ভগ্নাংশ নেই তাহলে x এর আমরা যে কোনো বাস্তব মান বসালে আমরা কি পাবো, y এর মান পেয়ে যাব। এখানে যারা ভগ্নাংশ ছিল বলে আমরা এই সিস্টেমে করেছিলাম, কিন্তু এখানে আর ওই সিস্টেম দরকার নেই বা ওর তো কোনো আসারই কথা না। আমরা সরাসরি যে কোনো দেখা যাচ্ছে কয়েকটা মান আমরা বসিয়ে দেব। তো এখানে আমরা কি বসাতে পারি, আমরা যেহেতু জানি যে আমাদের সমাধানটা হচ্ছে কত 5 আর -2। এখানে যদি আমরা 5 আর -2 নিয়েছিলাম তাহলে ওখানেও নেই 5 আর -2। এবার আমরা কিছু বসিয়ে দিই। এখানে আমরা 0 যদি বসাই তাহলে 0 বসালে কি হবে 0 - 7, তাহলে হবে আছে কি -7। এবার আমরা কিছু বসাই 10 যদি বসাই তাহলে 10 - 7 তাহলে হবে হচ্ছে 3। তাহলে আমরা পরে যে ছকটা পেলাম এটাকে বলা হয় ছক 2 বললাম, আগে বলেছি ছক 1, এখানে বলছি ছক 2। এখন এই ছক 1 আর ছক 2 যে আমরা মানগুলো পেয়েছি এইগুলো প্রত্যেকটাকে একটা বিন্দু বলা হয়, প্রত্যেকটাকে একটা করে কি বলা হয় বিন্দু। যেহেতু 2 চলক আর এখানে সমাধানটা আছে xy, এজন্য এখানে বিন্দুটা কি হবে xy। তাহলে x এর মানটা পাওয়া একরকম, y এর মানটাও পেয়েছি। তাহলে এটা একটা বিন্দু 3 - 1, এটা একটা বিন্দু 5 - 2 একটা বিন্দু 7। আর আমরা বিন্দু কেমন লিখি এরকম করি 3 - 1 5 - 2 7 - 3। আমরা বিন্দু এরকম করে লিখি, এটাকে বলা হয় স্থানাঙ্ক। এটা বিন্দু যার স্থানাঙ্ক 3, -1। এটা একটা বিন্দু যার স্থানাঙ্ক 5 - 2, এটা একটা বিন্দু যার স্থানাঙ্ক 7 - 3। তো বিন্দু নিয়ে আমরা আমাদের শেষে কি আবার কথা বলবো যেগুলো কি বলে বা কি নিয়ে আমরা এগুলো করি। তো এখন এই বিন্দুগুলো আমার কি করতে হবে, সব কাগজে বসাতে হবে। তা সব কাগজ আমার গ্রাফ পেপার যেটাকে বলি আমরা সব কাগজ, এখন সেই আমরা সবাই কি করবো, এখন সবাই সামনে সব কাগজ নিয়ে বসবো এবং এটাকে আমরা সব কাগজে পাতিয়ে এর সমাধান বের করার চেষ্টা করব। তো আমরা একটা সব, যেহেতু আমাদের এটা বোর্ড, তাহলে এখানে আমরা একটা গ্রাফের সব আঁকিয়ে নিই, আঁকিয়ে আমরা বিন্দুগুলো বসাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা বলছিলাম যে এই ছকের বিন্দুগুলো এখানের বিন্দুগুলো আমরা গ্রাফে বসাবো। তো যেহেতু হোয়াইট বোর্ড আর আমি এটা হাতে আঁকালাম, এই জন্য এই দাগগুলো হয়তো সোজা হয়নি বা দেখা যাচ্ছে যেরকম হওয়ার মতো দরকার সেরকম হয়নি। তো এটা দিয়ে আমরা এখন বোঝার চেষ্টা করবো, আমরা পরবর্তীতে আরও ভিডিও আপলোড করব, তখন হয়তো আরও ক্লিয়ার হবে বিষয়টা। তো আমরা আসি এখানে যে সব কাগজ, এই সব কাগজের বিষয়টা আসলে কি এটা আমরা আগে জেনে নেই। আমরা লিখেছি যে কি x ও x প্রাইম, কি বললাম x ও x প্রাইম, এটাকে বলবো আমরা কি x অক্ষ। x ও x প্রাইম কে বলি আমরা x অক্ষ, আর y ও y প্রাইম কেউ বলে ড্যাশ, এবার x এ x ড্যাশ y ও y ড্যাশ, এটাকে আমরা বলবো y অক্ষ। আর ও হচ্ছে কি মূল বিন্দু, এটাকে অনেকে বলে 0 বা 0, এটা 0 না বা 0 না, এটা হচ্ছে ও, এটা মূল বিন্দু যার স্থানাঙ্ক আমরা জানি কি 0 0। এখন আমরা বিন্দুগুলো বসাবো। তো সব কাগজে এরা প্রত্যেকটা তোমরা যে গ্রাফ করো যে কাগজে, সে কাগজে তোমরা দেখবে যে এরকম প্রত্যেকটা একটা একটা করে ঘর আছে, একটা একটা করে এরকম কি আছে ঘর আছে। এই ঘরগুলোকে বলা হয় কি বর্গ, প্রত্যেকটা বর্গ। কিন্তু আবার দেখা যাচ্ছে দুঃখের বিষয় এখানে বর্গ হয়নি, এখানে হয় আয়ত বা সামন্তরিক হয়তো বা রম্বস এরকম হয়ে গেছে। যা হোক, এটা হয় বর্গ। তা এই প্রত্যেকটা বর্গের মান, ঘরের মান যদি আমরা 1 ধরি বা 1 একক ধরি, তাহলে সে আমরা কী পাবো, আমরা গ্রাফটা করতে পারবো বা করবো। এখন দেখি আমরা প্রথম যে বিন্দুটা বলেছি, প্রথম যে বিন্দু সেটা আছে কি 3 আর আছে -1। তো এখানে 3 আর -1, x এর মানটা 3 আর y এর মানটা হয়েছে আমাদের কি
-1। তার মানে x অক্ষ বরাবর আমরা 3 ঘর যাব, y অক্ষ বরাবর আমরা 1 ঘর যাব। এখন আরো একটু বলে নিই যে প্লাস আর মাইনাস এই বিষয়টা কি, 3 এর আগে প্লাস আর 1 এর আগে মাইনাস, এটা আছে মূল বিন্দু। তাহলে আমরা জানি এটা আছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তো মূল বিন্দুর ডান দিকে বলা হয় x অক্ষের ধনাত্মক দিক, আর মূল বিন্দুর বাম দিকটাকে বলা হয় x অক্ষের ঋণাত্মক দিক। ঠিক একইভাবে মূল বিন্দু উপরের দিকে আছে y অক্ষের ধনাত্মক দিক, আর নিচের দিকে y অক্ষের ঋণাত্মক দিক। যেদিকে এই ড্যাশ চিহ্ন বা প্রাইম চিহ্ন থাকবে ওই দিকটাকে আমরা মাইনাস হিসেবে গণ্য করবো। এটা আসল দিক মানে ধনাত্মক দিক, তার বিপরীত দিক, তার x প্রাইম বা x ড্যাশকে ড্যাশ বলতে বোঝায় ওই অক্ষের বিপরীত দিক। তো আমরা আসি এখন বিন্দুগুলো বসাই। তাহলে +3, তাহলে +3 এটা কিসের মান, x এর মান। +3 যদি x এর মান হয় তাহলে এই মানটা কোন দিকে যাবে, x অক্ষের ধনাত্মক দিকে। কত ঘর, 3 ঘর, আর প্রত্যেকটা ঘরের মান ধরেছে কত, 1 3। তাহলে মূল বিন্দু থেকে আমরা যাবো আছে 3 ঘর ডান দিকে, আর সেখান থেকে y আছে মাইনাস, তাহলে মাইনাস দেখতে হবে y মাইনাস কোন দিকে, উপরের দিকে না নিচের দিকে। তো আগে প্রথম 3 ঘর যাই, 1 2 3। এখান থেকে বলছে কি y হবে কি -1, তাহলে মানে 1 2 3, তাহলে -1 কোন দিকে, এই নিচে। এই একটা বিন্দু আমরা চিহ্নিত করলাম, এই বিন্দুটা আছে কি 3 -1। এবার 5 - 2, তাহলে x অক্ষের ধনাত্মক দিকে 5 ঘর, y অক্ষের ঋণাত্মক দিকে 2 ঘর। তাহলে ধনাত্মক দিকে 5 ঘর, তাহলে আবার গুণি আমরা 1 2 3 4 5, আর এদিকে আছে কয় ঘর, 2 ঘর। 7 3, x অক্ষের ধনাত্মক দিকে 7 ঘর, আর y অক্ষের ঋণাত্মক দিকে 3 ঘর। তো 7 ঘর আমরা গুণেছিলাম 1 2 3 4 5 6 7, 3 ঘর 1 2 3। এই আমরা যে তিনটা বিন্দু পেয়েছি সেটা আছে এই। এবার কি করতে হবে, এটা স্কেল দিয়ে আমরা কি করব, এটা যোগ করব, এই বিন্দু ধরবো আর এই বিন্দু ধরবো, ধরে জাস্ট আমরা কি করব, যাই হোক এরকম হয়তো একটা বিন্দু আমরা পাবো। তো আমরা আসি, তাহলে আমরা কি করলাম, এই বিন্দুগুলো বসিয়ে যে আমরা পেয়েছি, এটা হয়েছিল আছে কি 3 - 1, এটা হয়েছিল আছে 5 - 2, আর এটা হয়েছে 7 আর -3। তাহলে সব আগে দিয়ে আমরা যে রেখাটা পেয়েছি সেটা আমরা বসিয়ে দিলাম 1 নম্বর। এবার 2 নম্বর কিন্তু সব দিয়ে কি বলছে, সব দিয়ে বলছে আছে কি 0 0 -7, তাহলে এটা বসাই। x এর মান 0 মানে মূল বিন্দু আমরা জানি, আর -7 কোন কত ঘর, 7 ঘর, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, তো এটা আছে আমাদের কত, 0 -7। এর আছে কি 5 - 2, আমরা আগে এটা 5 - 2 বসাইছিলাম, এটা পেয়েছি 1 2 3 4 5 2, এটা আবার কি 5 - 2। আর আছে কি 10 3, x এর মান প্লাস দিকে 10 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10, আর আমরা কত ঘর, 3। তো 3 কোথায় যাবে, প্লাস উপরের দিকে 1 2 3, এই এটা আছে 10 3। তো আমরা যখন স্কেল দিয়ে এটা যোগ করব, তো যেহেতু আমাদের এটা এই গেছে, এই যে 2 নম্বর দ্বারা প্রাপ্ত সরলরেখা। আমরা আবারও বলি, সরলরেখাটা আমরা জানি এটা সরলরেখা হবেই, কিন্তু এটা মানে বক্ররেখা হয়ে গেল। কারণ কি, আমরা হাতে আঁকাচ্ছি, হাত দিয়ে আঁকাচ্ছি, এবং সেটা বোর্ড তো তোমরা খাতায় বা গ্রাফ পেপারে সুন্দর করে করবে, বা এই বিন্দুগুলো তোমাদের গ্রাফ পেপারে এই ঠিক যেভাবে বসালাম এরকম করে যদি বসাতে পারো, তাহলে গ্রাফ পেপার অবশ্যই 2টা সরলরেখা পাবে। এবং সরলরেখা 2টি যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে আমার এই সমীকরণ, আমরা সমীকরণ জোটটা লিখেছিলাম, সেই সমীকরণ জোটের সমাধান। তো এই যে বিন্দুটা পেয়েছি, এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা এখন বের করি। এই বিন্দুটা আসলে গ্রাফ পেপারের কোন জায়গায় অবস্থান করছে, তাহলে আমরা দেখি বিন্দুটা এখানে, তাহলে এইখানে যখন আছে, তাহলে এইখানে যাওয়ার জন্য আমার কি করতে হবে, এইখানে যাওয়ার জন্য আমার একটা পথ অবলম্বন করতে হবে, তাহলে x বরাবর অথবা y বরাবর আমাকে যেতে হবে। তো আমরা সবসময় x বরাবরই যাই, আজকেও যাব। তাহলে 1 2 3 4 5,
তাহলে x আসলাম কত ঘর 5 ঘর, আর y যাচ্ছে কত ঘর 1 2, তাহলে y যাচ্ছে আমরা 2 ঘর। তাহলে এখানে আমাদের সমাধানটা কি আসছে x y, x গিয়েছে 5 ঘর আর y গিয়েছে 2 ঘর। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এমন কিছু আসছে যে 5 - 2, আমরা এর আগে এখানে লিখেছিলাম একটা উত্তর যে x y = 5 - 2 সমাধান। আমরা বলেছিলাম ওটা লেখার সময় যে ওইটা অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতি আমরা পেয়েছি। তো আমরা অপনয়ন বলি, প্রতিস্থাপন বলি, রৈখিক বলি, নির্ণায়ক বলি কি বজ্রগণ বলি, মানে যে নিয়মগুলো দিয়ে আমরা সমীকরণ সমাধান করতে পারি, প্রত্যেকটা সমীকরণ সমাধানের মানে একই সমীকরণ সমাধান প্রত্যেকটা পদ্ধতিতে কিন্তু একই আসবে। এটা আছে সমীকরণের সুন্দর একটা নিয়ম। আমরা যে নিয়মে করে না কেন তার সমাধান কিন্তু এরকমই আসবে। আর একই যে অঙ্ক হবে সেই অঙ্ক সমাধানও কিন্তু আমরা একটা অঙ্ক করলাম, সেটা অপনয়ন করবো, প্রতিস্থাপন করবো, প্রত্যেকটা পদ্ধতি সমাধান করবো। তাহলে অপনয়ন পদ্ধতিতে করলেও যে সমাধান আসবে, প্রতিস্থাপন পদ্ধতি করলেও একই রকম সমাধান আসবে। তো আমরা এখানে গ্রাফ আঁকিয়েছি, কিন্তু গ্রাফ আঁকানোর আগেই আমাদের কিছু কথা লিখতে হয়, যেগুলো না লিখলেই নয়। আর ওখানে নাম্বার বন্টন আছে, সেটা কি আমরা বলবো x ও x' কে x অক্ষ, y ও y' কে y অক্ষ, আর ও আছে মূলবিন্দু। তো এরকম লিখতে হবে যে মনে করি x ও x' কে x অক্ষ, y ও y' কে y অক্ষ এবং ও আছে মূলবিন্দু। এবার লিখতে হবে ছক 1 এ, লিখতে হবে কি যে ছক 1 এ প্রাপ্ত বিন্দুগুলোকে, ছক 1 এ প্রাপ্ত বিন্দুগুলোকে মানে সেই বিন্দুগুলো আমরা কি করব, আমরা এরকম করে কমা কমা দিয়ে দেখাবো। এটা তোমাদের বইতে সুন্দর করে লেখা আছে, লেখাটা তোমরা দেখে ঠিক করে নিবে। এরকম যে ছক 1 এ প্রাপ্ত বিন্দুগুলোকে লেখচিত্রে স্থাপন করে সংযোগ করলে 1 নম্বর দ্বারা নির্দেশিত সরলরেখা পাওয়া যাবে। ছক 2 এর ঠিক একইভাবে ছক 2 এর বিন্দুগুলোকে আমরা যদি ছক কাগজে বসিয়ে বিন্দুগুলো সংযুক্ত করি তাহলে এই 2 নম্বর দ্বারা নির্দেশিত সরলরেখা পাওয়া যাবে। তো এই 2 সরলরেখা ছেদ বিন্দু যেখানে পাবো সেটা হচ্ছে আমাদের এই সমীকরণের সমাধান। এবার আমরা বলি এখানে আরো কথা আছে, পরীক্ষায় বলতে পারে যে সমীকরণ লেখচিত্রের সাহায্যে সমাধান করে বিন্দুর ভুজ ও কোটি নির্ণয় করো। তা ভুজ ও কোটিটা কি? x এর মান বা x অক্ষ বরাবর যে মানটা পাবো সেটাকে বলবো আমরা ভুজ, আর y অক্ষ বরাবর যে মানটা পাবো সেটাকে বলবো আমরা কোটি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা এখন বলতে পারছি যে ভুজ কি, বিন্দু কি, কোটি কি, স্থানাঙ্ক কি। স্থানাঙ্ক আছে একটা বিন্দুর অবস্থান যেখানে x এর মান থাকবে আবার y এর মান থাকবে, মানে চলকের চলক যে কটা থাকবে মান সে কটা থাকবে। যেহেতু এটা সরল সমীকরণ, প্রত্যেকটা চলকের একটা করে মান পাওয়া যাবে। সরল না হয়েছে অন্য কোনো সমীকরণে ধ্রুবক কিংবা x² x পরে এরকম থাকতো, তাহলে কিন্তু মান এরকম সে পাওয়ার সর্বোচ্চ পাওয়া যত হয় মান সেই কয়টা আমরা পাই। তো আসি আবার বলি যে এটাকে x অক্ষ, এটা y অক্ষ, ও আছে মূল বিন্দু। তো মূল বিন্দুর স্থানাঙ্ক কিরকম হয়? ও, এটাকে ও বলবো 0 না, 0 না। তাই এর স্থানাঙ্ক আবার 0 0। এরকম ঠিক প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক আছে। এখানে বিন্দু পেয়েছি, আমাদের যেরকম অবস্থান আছে আমরা কোন জায়গায় কোথায় বাস করি, অঙ্কন ঠিক এরকম অবস্থান আছে যে সে কোন জায়গায় ওই বিন্দুটা কোথায় আছে, কত দূরে আছে, কোন পথ দিয়ে গেলে ওই বিন্দুটাকে পাবো, সেই পথগুলোর নাম আছে ভুজ আর কোটি। তাই x এর মানটাকে বলা হয় ভুজ আর y এর মানটাকে বলা হয় কোটি। আর কোনো অঙ্ককে যখন কোনো বিন্দুকে যখন আমরা অঙ্ক দিয়ে দেখাই সেটাকে বলা হয় কি বিন্দু, মানে বিন্দু পাতন। যখন সবকক্ষে বসায় সেটাকে বলা হয় বিন্দু পাতন, আর যেখানে বসাবো সেটা সেই বিন্দুর অবস্থান। সেই অবস্থানটা কি করা হয়, সেই অবস্থানের এক নাম কি স্থান। তো স্থানটা অঙ্কে প্রকাশ করা হয়, এই জন্য নাম আছে কি স্থানাঙ্ক। আর আমরা এও জানি যে এই গ্রাফের জনক রেনে দিয়ে কাটতে, যা অত কিছু বলবো না। তো আমাদের লেকচারের সাহায্যে সমাধান এ করলাম। এরকম সমাধান বহু তোমাদের বইতে আছে, অনেকগুলো সমাধান আছে। ওইটাকে আমরা ওই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। আর আগামী ক্লাসে আমরা সৃজনশীল দিয়ে প্রতিস্থাপন অপনয়ন লেকচারের সাহায্যে আরও কয়েকটা লিখিত অঙ্ক দিয়ে আমরা নেক্সট ক্লাস করব। আর তারপর আরও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দিয়েও সে আমরা বহু নির্বাচনী মানে এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন কী কী আসতে পারে বা কোনগুলো নিয়ে আমাদের সমস্যা থাকতে পারে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার চ্যানেলের ক্লাস দেখে যদি তোমাদের ভালো লাগে তবে আশা করি কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।